হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। আজ 23শে জানুয়ারি, অর্থাৎ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো এই উপলক্ষেই আমার এই ভিডিওটা আনা। এখানে কি থাকবে? এখানে ওনার জন্ম থেকে একদম লাস্ট অর্থাৎ 18ই আগস্ট 1945 সাল পর্যন্ত যা যা খবর পাওয়া গেছে সেগুলো সব সিকোয়েন্সে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমি মেনটেন করার চেষ্টা করব এই ভিডিওতে। এখানে ওনার বংশ পরিচয় থেকে শুরু করে ওনার কংগ্রেসে যোগ, সেখান থেকে আজাদিন বাহিনী গঠন এবং তার আগেও যে উনি আইসিএস পরীক্ষা পাস করেছেন এবং সেখান থেকে যে রিজাইন দিয়েছেন, সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসছে ওনার জন্ম। ওনার জন্ম কত সালে? 23শে জানুয়ারি 1897 সালে। এই 23শে জানুয়ারি সালটাকে কিছু বছর আগে থেকেই সেন্ট্রাল গভর্নমেন্ট কি শুরু করেছে ওই দিনটাকে নিয়ে? পরাক্রম দিবস, তাই না? বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি বলছে? দেশনায়ক দিবস। এটা জাস্ট কদিন আগে থেকেই শুরু হয়েছে। ওনার জন্মস্থান কোথায়? ওনার জন্মস্থান হচ্ছে কটক, উড়িষ্যা। উড়িষ্যা কেন? আমরা তো সবাই বাঙালি বাঙালি বলছি, তাহলে ওনার জন্মস্থান উড়িষ্যা কেন হলো? তার কারণ ওনার পিতা অর্থাৎ জানকীনাথ বসু, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, উনি একজন ছিলেন সফল আইনজীবী এবং উনি এই উড়িষ্যার কোর্টেতেই প্র্যাকটিস করতেন। সুতরাং ওনারা ওখানে শিফট হয়ে যায় এবং নেতাজি ওখানেই জন্মগ্রহণ করেন। ওনার মাতা ছিলেন কে? প্রভাবতী দেবী। নেক্সট দেখো, ওনার এই পিতা ও মাতা অর্থাৎ জানকীনাথ বসু ও প্রভাবতী দেবী, এনাদের টোটাল 14টা সন্তান ছিল, তাই না? তোমরা দেখতে পাচ্ছ এখানে নামগুলো পরপর দেওয়া আছে। এখানে 8টা ছেলে এবং 6টা হচ্ছে মেয়ে ছিলেন। তো যাই হোক, টোটাল 14 ভাই বোন আছে। এখানে আমি বলে রাখি, ডক্টর বি আর আম্বেদকরের সাথে নেতাজির একটা মিল আছে। কি বলতো, ডক্টর বি আর আম্বেদকররাও কিন্তু 14 ভাই বোন ছিল, তাই না? এবং ডক্টর বি আর আম্বেদকর 14তমই ছিল। নেতাজি এখানে কততম? নবম। যাই হোক, এই হচ্ছে আমাদের নেতাজি। নেতাজি অবশ্যই বিবাহিত ছিলেন। কাকে বিয়ে করেছিলেন? এমিলি সেঙ্কেলকে, তাই না? উনি কোথাকার বাসিন্দা ছিলেন? জার্মানির। এবং তাদের একটা ডটার ছিলেন, মানে এখনো আছেন উনি, কে? অনিতা বোস, তাই না? উনি এখনো জার্মানিতে আছেন, একটা কলেজে উনি পড়ান, প্রফেসর। যাই হোক, নেতাজির একটা দাদা সম্পর্কে একটু আমাদের জানতে হবে। তিনি কে ছিলেন? তিনি হচ্ছে শরৎ বোস বা শরৎচন্দ্র বোস, তাই না? এই শরৎচন্দ্র বোসের ছেলে কে ছিলেন? শিশির বোস। এই নামটা পরে আসবে একবার। এবার শিশির বোস বললাম, যেখানে আমি আর দুটো নাম বলে দিই। শিশির বোসের স্ত্রী ছিলেন কে? কৃষ্ণা বোস, তাই না? এই কৃষ্ণা বোস কে ছিলেন? কৃষ্ণা বোস ছিলেন আমাদের এমপি। আর তার ছেলে হচ্ছে সুগত বোস, যিনি রিসেন্ট আমাদের যাদবপুরের এমপি ছিলেন, তাই না? রিসেন্ট বলতে এখন তো আছে কে? এখন আছে সায়নী ঘোষ, তার আগে মিমি চক্রবর্তী ছিলেন, তার আগে ছিল সুগত বসু। ঠিক আছে? তো যাই হোক, এই নামটা পরে আসবে, এই শিশির কুমার বোস নামটা পরে আসবে বলেই আমি বলে দিলাম এখন। নেক্সট চলো, নেতাজির হচ্ছে শিক্ষা। উনি 1909 সালে কটকের র্যাভেনশো কলেজিয়েট স্কুলে উনি পড়াশোনা করেছিলেন। এই হচ্ছে সেই স্কুল, ঠিক আছে? এই হচ্ছে সেই স্কুল এবং ওখানে এই বর্তমানে একটা নেতাজি মিউজিয়ামও তৈরি করে দিচ্ছে। তারপর দেখো, 1913 সালে উনি ম্যাট্রিকুলেশন পাস করে উনি কলকাতায় যে প্রেসিডেন্সি কলেজ আছে সেখানে উনি ভর্তি হচ্ছেন। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি বলতে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি প্রেসিডেন্সি কলেজটা তখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই আসতো। ঠিক আছে? এখন তো মানে স্বতন্ত্র হয়ে গেছে, তখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই প্রেসিডেন্সি কলেজটা আসতো। তো যাই হোক, ওখানে কি হচ্ছে, ওখানে 1916 সালে একজন অধ্যাপকের ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় নেতাজিকে কি হচ্ছে, প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত করা হচ্ছে। ঠিক আছে? বোস বলে একটা ওয়েব সিরিজ আছে, সব জায়গায় লেখা থাকে ভারত মানে ভারত বিদ্বেষী কথা বলেছিল কোনো এক অধ্যাপক, মানে ফরেনার ছিলেন উনি, ইংল্যান্ডের লোক ছিলেন, তার এগেনস্টে নেতাজি প্রতিবাদ করেছিল, তাই জন্য নেতাজিকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বোস বলে একটা যে ওয়েব সিরিজটার কথা বলছি, সেখানে বলা আছে কি দেখিয়েছে যে নেতাজি অ্যাকচুয়ালি তাকে জুতো দিয়ে মেরেছিল। তিনি কি করেছিলেন, ওই অধ্যাপক আর কি, অধ্যাপক আমাদের ভারতের যে মানে ধার্মিক যে ব্যাপার স্যাপার আছে তার মানে বিরুদ্ধে উল্টোপাল্টা অনেক কথা বলছিলেন। তো তাতে উনি মানে ক্ষিপ্ত হয়ে জুতো দিয়ে মেরেছিলেন। তো এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না, ওই ওয়েব সিরিজে কিন্তু এই জিনিসটা দেখিয়েছিল। যাই হোক, তারপর কি হচ্ছে, তারপর 1919 খ্রিস্টাব্দে উনি স্কটিশ চার্চ কলেজে উনি জয়েন করছে। এখানে আমারও একটা গর্বের ব্যাপার আছে, কারণ এই একই কলেজে আমি নিজেও পড়াশোনা করেছি, তাই না? যে কলেজে বোস পড়েছে।
তো যাই হোক, এই হচ্ছে প্রেসিডেন্সি কলেজ এবং এই হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। নেক্সট কি, উনি কলেজ পাস করলেন, তারপরে কি হচ্ছে, তারপরে উনি তখনকার দিনে সব থেকে কঠিন যে পরীক্ষা আইসিএস, এখন ভারতবর্ষের যে পরীক্ষাটা হয় ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাই না, তখন তার নাম ছিল কি ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তাই না, আইসিএস। সেই পরীক্ষার প্রস্তুতির জন্য উনি ইংল্যান্ডে গেছিলেন এবং শোনা যায় এই পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ৩-৪ বছর সময় লাগে, তারপর মোটামুটি তখনকার দিনে সবাই পাস টাস করতে পারত। উনি জাস্ট ১ বছর পরই পাস করে গেছে, ঠিক আছে, আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এই হচ্ছে সেই আইসিএস পরীক্ষার রেজাল্ট, ঠিক আছে। রেজাল্টটা হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই সেই রেজাল্ট। এবং উনি কি স্থান অধিকার করেছিলেন, উনি 4th স্থান অধিকার করেছিলেন, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, ১৯২১ সালে উনি পদত্যাগ করেন, কারণ তিনি বিশ্বাস করতেন ব্রিটিশদের সেবা করা মানে ভারতের স্বার্থের বিরুদ্ধে যাওয়া। সেই পদত্যাগ পত্র হচ্ছে এইটা, ঠিক আছে। চলো ওটা একটু ডিটেলে দেখা যাক। এই দেখো, এই হচ্ছে পদত্যাগ পত্র, ঠিক আছে। এই হাওয়ার্ড স্ট্রিটে লিখছে, কেমব্রিজে, তাই না, 22/4/1921 সালে হচ্ছে এটা লিখেছিল, তাই না, আজ থেকে 103 বছর আগে সেই পদত্যাগ পত্র। উনি দেখো এই সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়াতে কি লিখছে, চলো একটু দেখা যাক। তো কি বলছে, স্যার আই ডিজায়ার টু হ্যাভ মাই নেম রিমুভ, নিজের নামটা কি করছে, রিমুভ করতে চাইছে, ফ্রম দ্য লিস্ট অফ প্রবেশনার্স ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ঠিক আছে। ওই যে পরীক্ষার্থী যারা আছে তাদের ওখান থেকে নিজের নামটা উনি রিমুভ করতে চাইছেন। কি বলছে, আই মে স্টেট ইন দ্য কারেকশন দ্যাট আই ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন হেল্ড ইন আগস্ট 1920। এবং নেক্সট কি বলছে, আই হ্যাভ রিসিভড অ্যান অ্যালোয়েন্স অফ, এটা হচ্ছে পাউন্ডের সাইন, 100 পাউন্ড আপ টিল নাও, আই শ্যাল রিমিট দ্য অ্যামাউন্ট, আমি সেই টাকাটা ফেরত দিয়ে দেবো, টু দ্য ইন্ডিয়ান অফিস অ্যাজ সুন অ্যাজ মাই রেজিগনেশন ইজ অ্যাকসেপ্টেড। তো উনি যে স্কলারশিপটা পেয়েছিল সেটা উনি ফেরত দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, এই হচ্ছে ওনার সেই বিখ্যাত রেজিগনেশন লেটার, তাই না। এর থেকে বিখ্যাত রেজিগনেশন লেটার মনে হয় ভারতবর্ষে এখনো তৈরি হয়নি। তো ওনার রাজনৈতিক সূচনা কি হচ্ছে, উনি ছেড়েছিলেন তো এই কারণেই যে রাজনীতিতে জয়েন করবেন বলে। ১৯২১ সালে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছেন উনি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসে উনি যোগদান করছে, কার পরামর্শে, চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাস ছিল নেতাজির হচ্ছে রাজনৈতিক পিতা। এই হচ্ছে সেই চিত্তরঞ্জন দাস। এই লিস্টটা কিসের লিস্ট বলো তো, এই লিস্টটা হচ্ছে কলকাতার মেয়রদের লিস্ট। প্রথম মেয়র কে ছিলেন, প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস, এইটা নিয়ে আমি পরে আসছি। তারপর ১৯২৩ সালে কি হচ্ছে, ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হচ্ছে এবং বঙ্গীয় রাজ্য কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হচ্ছে। তারপরে ১৯২৪ সাল, চিত্তরঞ্জন দাসের অধীনে কলকাতা পৌরসভা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হচ্ছে। এরপরে কি হচ্ছে, এরপরে নেতাজির কারাবাস ও আদর্শগত পার্থক্য এটা শুরু হচ্ছে। কার সাথে আদর্শগত পার্থক্য হবে, অবশ্যই কংগ্রেস বা গান্ধীজির সাথে। চলো শুরু করা যাক। ১৯২৫ সালে কি হচ্ছে, বিপ্লবী কর্মকাণ্ডের জন্য ব্রিটিশদের দ্বারা গ্রেপ্তার হচ্ছে এবং বার্মার মান্দালয়ে ওনাকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। ১৯২৭ সালে উনি কারাগার থেকে মুক্তি পাচ্ছে এবং কি হচ্ছে, জওহরলাল নেহরুর সাথে ওনার ঘনিষ্ঠভাবে উনি কাজ করছেন। এবং ১৯২৮ সালে গান্ধীজি কি বলেছিল, ডোমিনিয়ান স্ট্যাটাস পেতে চাইছিল, গান্ধীজি সহ পুরো কংগ্রেসই, তাই না। উনি ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি চেয়েছিলেন। এখানেই হয়ে গেল মত পার্থক্য, তাই না। শুধু এখানে বলে নয়, গান্ধীজি যখন কিন্তু মানে অসহযোগ আন্দোলনটা যখন প্রত্যাহার করে নেয়, তখন কিন্তু নেতাজি বলেছিল এটা হচ্ছে আমাদের জাতীয় বিপর্যয়। সুতরাং তখন থেকেই তো একটা শুরু হয়েছিল, এই জায়গায় এসে সেটা চরম পর্যায়ে যায়। তারপর ১৯৩০ সালে উনি আইন অমান্য আন্দোলনের সময় আবার উনি কারাবরণ করে বা জেলে যান। এখানে বলে দিই, এই ১৯৩০ সালেই নেতাজি সুভাষচন্দ্র বসু কি হচ্ছে, কলকাতার মেয়র হচ্ছে। কলকাতার ৪র্থ মেয়র হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখো কলকাতার প্রথম ৫টা মেয়র দেখো, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বিনয় কুমার বসু, তারপর সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, তাই না। এই হচ্ছে কলকাতার প্রথম ৫টা মেয়র, ঠিক আছে। আর এই হচ্ছে কলকাতার শেষ ৫টা মেয়র, ঠিক আছে। তো এটা কেন দিলাম, প্রথমটা তো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, চিত্তরঞ্জন দাস। নেতাজি হচ্ছে 4th, নেতাজির পরে ছিল কে, ডক্টর বিধানচন্দ্র রায়, তাই না, যিনি পশ্চিমবঙ্গের আবার মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। আর এদের লিস্টটা কেন দিলাম, এদের লিস্টটা এই কারণে দিলাম, এই নামটা খুব ইম্পর্টেন্ট, প্রশান্ত চ্যাটার্জি, কেননা ইনি হচ্ছে সব থেকে লং টার্ম, ৯ বছর, প্রায় ১০ বছরের কাছাকাছি মেয়র ছিলেন হচ্ছে প্রশান্ত চ্যাটার্জি, তাই না। তার প্রশান্ত চ্যাটার্জির পরে কে ছিল, সুব্রত মুখার্জি হয়েছে, তারপর বিকাশ রঞ্জন বাবু,
যিনি এখন ওই কেসগুলো লড়েন হাইকোর্টে গিয়ে। তারপর তো তোমরা এই শোভন দেব চ্যাটার্জি তোমরা ভালো রকম জানো, এবং বর্তমানে কি আছে ফিরহাদ হাকিম, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে, কোথা থেকে কোথা অবধি এসছে তোমরা নিজেরাই দেখে নেবে। যাই হোক, এরপরে কি হচ্ছে, এরপর হচ্ছে কংগ্রেসের নেতৃত্ব। 1938 সালে নেতাজি কি হচ্ছে, হরিপুরা অধিবেশনে, কংগ্রেসের যে তখন প্রত্যেক বছর অধিবেশন হতো, সেই হরিপুরা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হচ্ছে। 1939 সালেও উনি জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হচ্ছে, ঠিক আছে। সেটা কোথায় হয়েছিল, সেটা ত্রিপুরী অধিবেশনে হয়েছিল। কিন্তু কি হচ্ছে, ওখানে গান্ধীজি এবং কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি ছিল, নেতাজির যে প্রেসিডেন্ট হওয়াটা আর তারা পছন্দ করতে পারছিল না। সুতরাং নেতাজি কি করছে, নেতাজি ফরওয়ার্ড ব্লক গঠন করার দিকে এগিয়ে যাচ্ছে। 1939 সালে রাজনৈতিক বামপন্থীদের একত্রিত করার জন্য তিনি কংগ্রেসের মধ্যে ফরওয়ার্ড ব্লক গঠন করে, এবং 1940 সালে কি করছে, উনি ব্রিটিশদের দ্বারা গ্রেপ্তার হচ্ছে এবং কলকাতায় গৃহবন্দী হচ্ছে। কেন গ্রেপ্তার হচ্ছে, ভারত রক্ষা আইনের দ্বারা গ্রেপ্তার হচ্ছে। এটা ব্রিটিশরা বানিয়েছিল, ভারত রক্ষা আইনের জন্য নাকি নেতাজিকে গ্রেপ্তার করবে, এবং করেও ছিল। যাই হোক, এই গৃহবন্দী যখন উনি অবস্থায় থাকে, তখন কি হচ্ছে, এই বহুদিন কিন্তু উনি গৃহবন্দী ছিল, প্রায় 7-8 মাস। তারপরে হচ্ছে কি, নেতাজির পলায়ন। এই কথাটা সবাই ইউজ করে বলে আমি করলাম, তার কারণটা হচ্ছে আমি এটা কাটবো। নেতাজির পলায়ন বলে কোনো কিছু হয়নি। পালায় কে, যে আর ফিরে আসে না। উনি পালিয়েছিলেন, উনি এমন একটা কাজ করতে গেছিলেন যে দেশটায় পুরো মানে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে চাইছিলেন উনি, তাই না। সুতরাং নেতাজির ওইটাকে পলায়ন না বলে মহাভিনিষ্ক্রমণ বলবে, তাই না। ঠিক যেমন গৌতম বুদ্ধ মহৎ উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিল, তাই জন্য আমরা মহাভিনিষ্ক্রমণ বলেছিলাম, ঠিক তেমন নেতাজিরটাও আমরা মহাভিনিষ্ক্রমণ বলবো, ঠিক আছে। ভাইপো শিশির কুমার বোসের সহায়তায়, এইবারে বুঝতে পারলে আমি কেন তখন এই ভাইপোর নামটা তখন বললাম। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো, তাই না। ভাইপো শুনলেই যেন এখন কেমন লাগে। তো যাই হোক, এই হচ্ছে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বোস। ইনি হচ্ছে সহায়তা করেছিল, কি করেছিল, ইনি গাড়ি চালিয়েছিল, ঠিক আছে, একটা মোটর গাড়ি আর কি। মোটর গাড়ি মানে তখনকার দিনে আর কি 4 হুইলার, ঠিক আছে। 4 হুইলার ওই এলগিন রোডের বাড়ি থেকে ওনার ভাইপো পুরো চালিয়ে নিয়ে গেছিল কোথায়, বিহার পর্যন্ত, ঠিক আছে। বিহারের একটা স্টেশন আছে, সেই স্টেশনটার নাম গোমো স্টেশন। আমি পাশের ছবিটা দিয়েছি, দেখো। এই গোমো স্টেশন একটু জুম করলে তোমরা দেখতে পারবে যে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন হয়ে গেছে এখন, তাই না। ওই অত পর্যন্ত ওনার ভাইপো দিয়েছিল, এবং এই সময় উনি একটা মুসলমানের ছদ্মবেশ ধরেছিল। ওনার নাম হয়েছিল কি, মোহাম্মদ জিয়াউদ্দিন। বোঝা গেল। এবার সেই ট্রেন ধরছে, এখান থেকে গোমো স্টেশন থেকে ট্রেন ধরে কোথায় চলে যাচ্ছে, পেশোয়ার চলে যাচ্ছে, যেটা বর্তমানে পাকিস্তান। তখন তো আর পাকিস্তান বলে কিছু ছিল না, পাকিস্তান বলেও কিছু ছিল না, আফগানিস্তান বলেও কিছু ছিল না, সবটাই ভারত ছিল। যাই হোক, ট্রেন ধরে উনি পেশোয়ায় চলে যাচ্ছে। সেখান থেকে কোথায় যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে কাবুল, এবং কাবুল থেকে ওখানকার কমিউনিস্ট পার্টির নেতাদের সহায়তায় মস্কো চলে যাচ্ছে, রাশিয়ার, এবং রাশিয়া থেকে বিমানে উনি চলে যাচ্ছে বার্লিন, অর্থাৎ জার্মানিতে। এবং জার্মানিতে গিয়ে তোমরা জানো সেই বিখ্যাত সাক্ষাৎকার হিটলারের সাথে নেতাজি সাক্ষাৎ করেন, এবং সেখান থেকে সাবমেরিনে উনি জাপানে যান। নেক্সট 1942 সাল। 1942 সালে কি হচ্ছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ তৈরি করছে কে, রাসবিহারী বসু। রাসবিহারী বসুর নামটা এখানে কেন এলো, তার কারণ হচ্ছে এই রাসবিহারী বসুর সম্পর্কে যত বলা যায় ততই কম, ঠিক আছে। আমরা অনেক মানে স্বাধীনতা সংগ্রামীর নাম বলি, কোথাও একটা গিয়ে আমার মনে হয় রাসবিহারী বসুর নাম যতটা হওয়ার উচিত আর কি, ওনার নামটা যতটা বলা উচিত ততটা ঠিক আমরা বলতে পারি না, ঠিক আছে। ওনার ক্রিয়াকর্ম কিন্তু অনেক বেশি। তোমরা 1908 সালে আলিপুর বোমা মামলাটা সবাই জানো, তাই না, যেখানে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, ঠিক আছে। ওই আলিপুর বোমা মামলার আর কি মাস্টার মাইন্ড ছিল কিন্তু ইনি, তাই না। তারপরে 1912 সালে কি হয়েছিল, বসন্ত বিশ্বাস বোমা মেরেছিল লর্ড হার্ডিঞ্চের উপরে, সেইটার মেন কাণ্ডারি ছিল কিন্তু ইনি, রাসবিহারী বসু। তারপরে যে জাতিগত অভ্যুত্থান, ঠিক আছে, সেইটা করতে চেয়েছিল কি রাসবিহারী বসু। ইংরেজরা যথারীতি মানে এনাকে ভয় পেত, এবং এনার মানে মানে কি বলবো, লুক আউট নোটিশ জারি করে দিয়েছিল এনার নামে, বুঝতে পারলে। তো তারপরে ইনি জাপানে পালিয়ে গেছিলেন, ঠিক আছে। ওই একই কথা এখানেও পালিয়ে গেছে বললে চলে না, ঠিক আছে। উনি জাপানে গিয়ে কি তৈরি করছেন, আইআইএল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ। ওই জাপানে উনি বহু বছর, মানে ভাবো 1915 সাল থেকে উনি জাপানে চলে গেলেন। তারপরে ওনাকে খুঁজে পাচ্ছি আমরা কোথায়, 1942। এর মাঝখানে রাসবিহারী বসু কি করেছে আমরা কিছু জানি না, বুঝতে পারলে। কিন্তু ওখানকার জীবন আবার যখন আমরা পড়ি তখন অনেক সময় চোখে জল চলে আসবে, তাই না। কারণ ওখানে গিয়ে উনি একটা ওখানকার মেয়েকে বিয়ে করেন, এবং তার সংগ্রাম ছিল রাসবিহারী বসুকে, মানে পুলিশ যেহেতু বারবার খুঁজতো, তাই জন্য উনি শেল্টার দিতেন, তাই না, উনি লুকাতেন। তো খুব স্ট্রাগল করেছে, এবং সেই মহিলাও মারা যান।
তো এনার স্ট্রাগল লাইফও কিন্তু অনেক অনেক বেশি ছিল, সেই সব আমরা কিন্তু খুব একটা জানি না, আমি অত ডিটেলে যাচ্ছিও না। তো যাই হোক, উনি জাপানে গিয়ে কি করছিলেন, উনি ওখানে গিয়ে রাসবিহারী বসু আইআইএল অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ তৈরি করছে, এবং পরবর্তীকালে সেটা কি হয়ে যাচ্ছে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা কি হচ্ছে রাসবিহারী বসু স্থাপন করছে। অনেক বইতে লেখা আছে ক্যাপ্টেন মোহন সিং স্থাপন করছে, ঠিক আছে। সে যে হোক, মানে রাসবিহারী বসু হোক বা ক্যাপ্টেন মোহন সিং হোক, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগটা তো উনিই স্থাপন করেছিলেন। অ্যাকচুয়াল কথা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং ধারণা দিয়েছিল। নেক্সট কি, নেক্সট হচ্ছে 1943 সাল। 1943 সালে কি হচ্ছে, 1943 সালে নেতাজি সিঙ্গাপুরে আসছে। এখানেই রাসবিহারী বসু কি করছে, সুভাষের হাতে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তুলে দেয়, ঠিক আছে। দেখো, আমি এই জন্যই কিন্তু এই দুটো ইনফরমেশন দিয়েছি। এখানে সুভাষের নাম কিন্তু আসেইনি, তাই না, এখানটায় এসছে, ঠিক আছে। কেন, রাসবিহারী বসু সুভাষের হাতে পুরো আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ভাবো, দুটো বোস মিলে কত বড় কাজ করে দিল। এই যে আজাদ হিন্দ ফৌজ বলো বা আজাদ হিন্দ আর্মি বলো, এদের দুজন সেনাধ্যক্ষ কে ছিল, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি জিএস ধিলন, আর একটা হচ্ছে পি কে স্যাগাল, ঠিক আছে। এই আজাদ হিন্দ বাহিনীকে নেতাজি কি করেছিল, 5টা ব্রিগেডে ভাগ করে দিয়েছিল। একটা হচ্ছে গান্ধী ব্রিগেড, একটা হচ্ছে নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড, আর কি আর একটা নিজের নামে সুভাষ ব্রিগেড, ঠিক আছে। এটা উনি নিজে করতে চাননি, কিন্তু ওনার যে আর্মির দল ছিল, ঠিক আছে, তারা বলেছিল না একটা সুভাষ ব্রিগেডও রাখতে হবে। তো উনি তাদের কথা রেখেই নিজের নামে একটা ব্রিগেড তৈরি করেন, সেটার নাম কি হয়, সুভাষ ব্রিগেড। এবং এই ব্রিগেডটাকে লিড করছিল কে, শাহনেওয়াজ খান, ঠিক আছে। আর একটা কি ছিল, আর একটা পুরো মহিলাদের ব্রিগেড ছিল, সেটা হচ্ছে ঝাঁসি ব্রিগেড। এই হচ্ছে সেই মহিলাদের যে ব্রিগেড ছিল, তার লিডার লক্ষ্মী স্যাগাল। এই লক্ষ্মী স্যাগাল কে ছিলেন, এই যে পি কে স্যাগাল, এনারই ওয়াইফ ছিলেন লক্ষ্মী স্যাগাল, ঠিক আছে। আমি একটু বলে দিই, লক্ষ্মী স্যাগাল কথাটা উঠলো যে গেলে, আমি এখানে এনেওছি, দেখো লক্ষ্মী স্যাগাল না 2012 সালে, তখন আমাদের ভালো রকম জ্ঞান আছে, তাই না। ভালো রকম জ্ঞান আছে মানে কি, তখন আমরা 11-12 পড়ি। তখন কিন্তু লক্ষ্মী সাগাল মারা গেছিলেন 97 বছর বয়সে, এবং তখন বেশ মিডিয়া এটা নিয়ে ভালো হইচই হয়েছিল। মানে আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেছিলাম, যা বাবা, নেতাজির সাথে কাজ করেছে, তাকে আমরা চিনতামই না, এতদিন উনি বেঁচে ছিলেন। মানে বুঝতে পারছো, নেতাজির সাথে উনি কাজ করেছিলেন। এই ছবিটা দেখো, এখানে পাশে দাঁড়িয়ে আছে, এবং তিনি 2012 সাল অব্দি বেঁচে ছিলেন, অথচ তার খুব একটা মানে বেশি কিছু তুমি দেখতে পাবে না। তো এগুলো খুব আনফরচুনেট আর কি। তো তোমরা একবার ইউটিউবে গিয়ে একটু খোঁজ খবর নেবে, দু একটা ইন্টারভিউ ফিন্টারভিউ দেখতে পেলে অবশ্যই দেখবে, কেননা এনাদের জন্যই তো আমরা এখন আছি, তাই না। তো যাই হোক, ঝাঁসি ব্রিগেড ছিল মহিলাদের ব্রিগেড, তার হেড কে ছিলেন লক্ষ্মী স্যাগাল। এখানে আর একটা কথা বলা দরকার, নেতাজি সত্যি ভেবে দেখো যে এই ব্যক্তি যুগের থেকে না কয়েকশো বছর এগিয়ে ছিল, তাই না। যেখানে আজও পর্যন্ত মানে ডিফেন্স লাইনে মেয়েদের রিক্রুটমেন্ট খুব কম পরিমাণ হয়, সেখানে এত বছর আগেও কিন্তু উনি এত কিছু ভেবেছিলেন, তাই না। পুরো মেয়েদের একটা বাহিনী উনি তৈরি করেছিলেন। যাই হোক, এখানেই নেতাজি স্লোগান দিয়েছিল জয় হিন্দ, এবং ডাক দিয়েছিল দিল্লি চলো। এরপর 21শে অক্টোবর উনি কি করছে, 1943 সালের 21শে অক্টোবর উনি আজাদ হিন্দ সরকার গঠন করে দিচ্ছেন, ঠিক আছে। এই আজাদ হিন্দ ফৌজ ফৌজ অনেক হয়েছে, এবার উনি পুরো ডিরেক্ট সরকার গঠন করে দিচ্ছে, এবং যেটাকে 8টা দেশ কিন্তু মান্যতাও দিচ্ছে। আর এই সরকারের প্রধান পরামর্শদাতা ছিলেন কে, রাসবিহারী বসু। এরপর আসছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর উনি আন্দামানে আসছেন, এবং এই আন্দামান দ্বীপের নাম রাখছেন শহীদ দ্বীপ, আর নিকোবর দ্বীপের নাম রাখছেন উনি স্বরাজ দ্বীপ। নেক্সট 1944 সাল। 1944 সালে কি হচ্ছে, সুভাষ ব্রিগেড যেটা ছিল, সেই সুভাষ ব্রিগেড চট্টগ্রামের মৌডক ঘাঁটিটা দখল করছে। এবং শুধু তাই নয়, এই সুভাষ ব্রিগেডই নাগাল্যান্ডের কোহিমা যেটা আছে, সেই কোহিমার একটা পাহাড়ের চূড়ায় উঠে কি করছে, তিরঙ্গা উত্তোলন করছে, জাতীয় পতাকা উত্তোলন তখন তো আর জাতীয় পতাকা ছিল না, তখন ত্রিরঙ্গা বলতো, ট্রাই কালার বলতো, সেটা উত্তোলন করছে। এই 1944 সালেই নেতাজি বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, গিভ মি ব্লাড অ্যান্ড আই প্রমিস ইউ ফ্রিডম। এটা কোথা থেকে বলেছিল, এটা বলেছিল বার্মা থেকে, যেটার বর্তমান নাম কি, যেটা হচ্ছে মায়ানমার, মানে এই হচ্ছে মায়ানমার, এখান থেকে উনি বলেছিলেন। সুতরাং যদি প্রশ্ন আসে যে গিভ মি ব্লাড অ্যান্ড আই প্রমিস ইউ ফ্রিডম, বা তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, এটা উনি কোথা থেকে বলেছিল, এটা কিন্তু অনেকে জাপান মেরে দেয়, জাপান কিংবা সিঙ্গাপুর মেরে দেয়, এটা কিন্তু উনি বলেছিল বার্মা থেকে বা মায়ানমার থেকে, একটা জনসভায় বলেছিল, ঠিক আছে। দেখো এখানে গ্যাদারিং অফ ইন্ডিয়ান্স, ঠিক আছে, ভারতীয়রা অনেকে জমায়েত হয়েছিল, সেখানে উনি বলেছিল 1944 সালে। নেক্সট 1945 সাল। এখানে কি হচ্ছে, দেখো 1945 সাল মানে তোমরাও বুঝতে পারছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তাই না। আমি একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো মানে দল ছিল, ঠিক আছে।
একটা দল কি? একটা দল হচ্ছে মিত্র শক্তি। একটু এইটা দেখে নাও, এমনি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে আর এটাও বুঝতে সুবিধা হবে। আর একটা আছে অক্ষ শক্তি। ঠিক আছে? মিত্র শক্তিতে কারা ছিল? মনে রাখবে এ, বি, সি। ঠিক আছে? এ ফর কি? এ ফর হচ্ছে তোমার আমেরিকা। বি ফর কি? বি ফর হচ্ছে ব্রিটেন। সি ফর কি? সি ফর হচ্ছে চায়না। ঠিক আছে? আর কি? আর হচ্ছে রাশিয়া, আর সঙ্গে হচ্ছে তোমার ফ্রান্স। এই ৫টা দল ছিল হচ্ছে মিত্র শক্তিতে। ঠিক আছে? ৫টা দল তো নয়, অনেক দেশই ছিল, মেন হচ্ছে এরা। আর অক্ষ শক্তিতে কারা ছিল? অক্ষ শক্তি ছিল আই, জে। ঠিক আছে? আই, জে, আর শেষে একটা জি। আই ফর হচ্ছে কি? ইতালি, জে ফর জাপান, আর জি ফর জার্মানি। মানে ভেবে দেখো নেতাজি এই দিকে ছিল, তাই না? নেতাজি জার্মানিতে দেখা করেছিল হিটলারের সাথে, তাই না? জাপান জাপান থেকে নেতাজি কি হচ্ছে? সাহায্য নিয়েছিল, তাই না? যখন আজাদিন বাহিনী হয় তখন কি হচ্ছে? আজাদিন বাহিনীর পুরো রেশনটা আসতো জাপান থেকে, খাবার দাবার সবকিছু জাপান থেকে আসতো। ঠিক আছে? প্রচুর সহায়তা, মানে ওদের অস্ত্র দেওয়া থেকে শুরু করে সবকিছুই প্রায় জাপান করতো ওই সময়। তার কারণ কি? তার কারণ নেতাজি কাদের এগেনস্টে লড়ছে? ব্রিটেনের এগেনস্টে, তাই না? ইংল্যান্ডের এগেনস্টে। তো সুতরাং বুঝতে পারছো জাপানও তাহলে ওদের এগেনস্টে লড়ছে, সুতরাং শত্রু শত্রু আমার মিত্র। বুঝতে পারলে? এইটা তো নেতাজি বলেছিল কার সঙ্গে? হিটলারের সঙ্গে যখন দেখা করে, তাই না? হিটলার খুব বাজে লোক ছিল, নেগেটিভ ক্যারেক্টার ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে এন্ড অফ দ্য ডে ও ব্রিটেনের এগেনস্টে আছে, সুতরাং শত্রু শত্রু আমার মিত্র। বোঝা গেল? এবার হচ্ছে এই মার্কিন। ঠিক আছে? ইং মানে কি? ইংরেজ, আর মার্কিন মানে হচ্ছে আমাদের ইউএসএ। ঠিক আছে? এরা কি হচ্ছে? এদের সেনাবাহিনী জাপানকে প্রচুর আক্রমণ করেছিল। এবং তোমরা সবাই জানো ৬ই আগস্ট ও ৯ই আগস্ট আমেরিকা কি করেছিল? জাপানে পরমাণু বম ফেলে দিয়েছিল, তাই না? হিরোশিমা ও নাগাসাকিতে লিটল ম্যান এবং ফ্যাট বয়। ফেলার পরে কি হচ্ছে? জাপান পুরো একদম মানে ধ্বংস হয়ে যায়, তাই না? কার্যত পুরো মানে স্যারেন্ডার করে দেয়। এবং ২য় বিশ্বযুদ্ধে কি হয়? এরা হাঁটতে শুরু করে। নেতাজি সাহায্য পাচ্ছিল কোথা থেকে? জাপান থেকে না? জাপান থেকে আগত সমস্ত সাহায্য নেতাজির বন্ধ হয়। তাহলে কি হচ্ছে? আজাদিন বাহিনী বিধ্বস্ত হয়ে পড়ে। দুর্বল যদি না হতো তাহলে কিন্তু আজাদিন বাহিনী এদিক দিয়ে সাকসেসফুলি কিন্তু ঢুকতে শুরু করছিল ভারতবর্ষে, তাই না? তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ চট্টগ্রামে ঢুকে গেছে, নাগাল্যান্ডে ঢুকে যাচ্ছে। এটা কিন্তু ঠিকঠাকই ঢুকছিল। কিন্তু কি হলো? যেহেতু জাপান ওদিকে মানে জাপানে বোম পড়ে গেল, জাপান নিজে হেরে গেল, বা আরো ভালো করে বললে অক্ষ শক্তি হেরে গেল, সুতরাং নেতাজি নিজেও কিন্তু ওখানে ব্যাকফুটে চলে গেলেন। এরপরে কি হচ্ছে? এরপরে আসে সেই ভয়ঙ্কর দিন ১৮ই আগস্ট ১৯৪৫ সাল। ভয়ঙ্কর বলবো না, কন্ট্রোভার্সিয়াল ডে। তার কারণ কি? নেতাজি ওই সময় ভিয়েতনামের সাইগন, ঠিক আছে? যেটার বর্তমান নাম কি? হো চি মিন সিটি। সেখান থেকে বিমান যাত্রা করেন। এখানেই হয়ে যায় সব গন্ডগোল। ঠিক আছে? এবার অনেকে কি বলে? বিমানটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং নেতাজি মারা গেছিলেন। কিন্তু এই কথাটার সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। কেননা একেকটা বয়ান থেকে একেকটা জিনিস পাওয়া গেছে। তার জন্য গুমনামি বলে একটা সিনেমা সৃজিত মুখার্জি বের করেছিল, তাই না? গুমনামি বলে একটা সিনেমা সৃজিত মুখার্জি বের করেছিল। তো ওখানে ৩-৪টে থিওরি দিয়েছিল। কোনটাই বিশ্বাস করতে আমি বলছি না। তার এগেইনস্টে এবং ফরে দুদিকেই অনেক কিন্তু কথা পাওয়া যায়। কেউ বলছে সত্যি উনি মারা যাচ্ছেন, কেউ বলছে না উনি অন্য কোথাও চলে গেছেন, কেউ বলছে উনি বাবার ছদ্মবেশে থেকে গেছিলেন। তো এরকম বিভিন্ন কন্ট্রোভার্সি ব্যাপার-স্যাপার আছে। তার জন্য মুখার্জি কমিশন বসানো হয়েছিল। সেই কমিশনের রিপোর্ট যদিও কখনো পেশ করা হয়নি। তো যাই হোক, সে নেতাজির ফাইল খুলবে এই গল্প আমরা শুনেছিলাম বিজেপি যখন আসছিল ক্ষমতায়, তাই না? বলা হয়েছিল যে নেতাজিরও ফাইল খোলা হবে। ঠিক আছে? কংগ্রেসের সমস্ত মুখোশ খুলে দেওয়া হবে। এন্ড অফ দ্য ডে মানুষই চিরকাল বোকা হয়ে আসছে। সবাই নেতাজির নামে রাজনীতিই করে যাচ্ছে, তাই না? এই যে আমি সুগত বসু থেকে শুরু করে বললাম, বা বোস পরিবারের যে ফ্যামিলির যে পলিটিক্যাল যে যোগাযোগ, ঠিক আছে? যখনই দেখি ভোট আসে, কেউ যদি নেতাজির পরিবার থেকে হয়, একদম ওনার নামে ভোট প্রচার শুরু হয়ে যায়। ঠিক আছে? তো এইরকম হতেই থাকে। যখনই কারোর কোনো প্রয়োজন হয় ঠিক ওনার নামটা চলে আসে, কিন্তু কাজের কাজ এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। তাই না? আমার একদম স্পষ্ট মনে আছে যে নেতাজির ফাইল খোলা হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছু বলা হয়েছিল যখন সরকার চেঞ্জ হয় সেন্ট্রালের। সেসব কিচ্ছু হয়নি। এবং আমার বিশ্বাস ও আগামী ১০০ বছরেও ওসব কিচ্ছু হবে না। শুধুমাত্র মানুষের ইমোশন নিয়ে নিজেদের বেনিফিট গুলো যে যার নেওয়ার নিয়ে নেবে। কিন্তু সবথেকে ভালো ছবি কোনটা আজকের? আজকের সবথেকে ভালো ছবি হচ্ছে এইটা। এখানে আমি প্রেসিডেন্টের ছবিটাই কেন রাখলাম? কেননা ভারতবর্ষের ফার্স্ট সিটিজেন হচ্ছে ইনি। তাই না? উনি হচ্ছে নেতাজিকে সম্মান জানাচ্ছেন। তো এটাই হচ্ছে আজকে সবথেকে বেস্ট পিকচার। এবং এই বেস্ট পিকচার দিয়েই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। এবং আমি চেষ্টা করেছি কম্পিটিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ছাড়াও ২-১ টা এক্সট্রা জিনিস দিতে, যাতে মানুষের একটু ভালো লাগে। সুতরাং অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক মেরো। দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।